ভাই আমি নিজেও আশ্চর্য হয়েছি। আমরা এতদিন ভাবতাম যে ছাত্রদের জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে। ইভেন এই আন্দোলনকে বেগবান করার জন্য পেছন থেকে সবচেয়ে বড় নেয়ামক শক্তি হিসেবে ছাত্রদের সাথে কানেক্টেড ছিল জামাত ইসলামের সংগঠন ছাত্র শিবির। এতদিন যাবৎ জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করে উপদেষ্টা নাহিদ, মাহফুজ, তারপরে যে নাগরিক কমিটির নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনজনের তিনটা বক্তব্য একটা সমীকরণ ক্রিয়েট করেছে। তবে সবচেয়ে কঠিন বক্তব্য দিয়েছে উপদেষ্টা নাহিদ। জামাতের ফ্যান ফলোয়াররা অনেকে হয়তো স্ট্রোক করবেন নাহিদের এই কথা শোনার পরে। একটা প্রশ্ন ছিল ইনস্ক্রিপ্ট মি, আপনারা একটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন। সেখানে অর্কে দেওয়া সাক্ষাৎকারে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ডিসেম্বরে ভোট হলে জামাত, হেফাজত, চরমোনাই পন্থীরা কত ভোট পাবে? ভালো করে শুনেন অ্যান্সারটা। নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না, কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি, প্রচুর নতুন ভোটার এবার। তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। আপনি বিষয়টা বুঝেন, আবারও রিপিট করছি, তার বক্তব্য জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে। ঐতিহাসিক ভুল কোনটা? 1971-এর ভুল। তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে এই দেশের মানুষের ওই রকম সমর্থন নাই। তাহলে মাঠে কারা? টোটাল জনগণের 2% এটা আছে, আর বৃহত্তর জনগোষ্ঠী পছন্দ করে না। এই রাজনীতির ভবিষ্যৎ নাই, মানে যে জামাত ইসলাম, চরমোনাই, এদের বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নাই। বরং তরুণদের দ্বারা পরিচালিত যে মূলধারার সার্বজনীন এবং গণতান্ত্রিক চরিত্রের দলকেই মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি। মানে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে সেই দলটাই জনগণ সাপোর্ট করবে। জামাত, চরমোনাই, হেফাজত এগুলা মানুষ পছন্দ করবে না, এদের উপর মানুষের আস্থাও নাই। জামাত নিয়ে আরো একটা বক্তব্য নাহিদের খুবই গুরুত্বপূর্ণ। 1971 পরবর্তীতে এতকাল পরেও ইচ্ছে করেই জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে রাখা হয়েছে। যে কোনো বিরোধিতা বা আন্দোলনকেই জামাত শিবিরে ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল, তাদের নানাভাবে নির্যাতন হয়েছেও। জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে। এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে জামাতের কাফফারা হয়েছে, শব্দগুলা বুঝেন। কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে কি 71 একটা মীমাংসিত বিষয়, এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক কোনো বিরোধিতা করবে না, 71 বিরোধী অবস্থান নেবে না, এই নিশ্চয়তা তাদের দিতে হবে। তবে জামাতের অধিকাংশ ফলোয়ারই যারা আছেন 71কে মানতে চান না অন্তরে, এটাও কিন্তু বাস্তব। এখন মূল নেতৃত্ব 71 নিয়ে কথা বলছে না, কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান কথা বলে বিতর্ক চালাচ্ছে। মানে জামাতের যারা অনলাইন ক্যারেক্টার আছে, বিভিন্ন নামি দামি ক্যারেক্টার, হিন্দু মুসলিম অনেক ক্যারেক্টার কিন্তু জামাত বানাইছে, তো তারা নানানভাবে বিতর্ক চালাচ্ছে। আবার বিভাজনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি। তো 71 নিয়ে নাহিদের বক্তব্য খুবই স্পষ্ট। আচ্ছা, এরপরের অংশটাতে নাহিদ বলছে যে আপনার 71 আমাদের ভিত্তি, এটাই শেষ কথা। 71-এর পক্ষ ও বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না। আমরা 50 বছর পার করেছি, কিছু বিচারও হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু জামাত অনুসারীদের 71 বিরোধিতার জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। আওয়ামী লীগের তো এখনো বিচার হয়নি। তার মানে জামাতের বিপরীতে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছিলেন আওয়ামী লীগ জামাত দোনোটাই দিল্লির সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আসার চেষ্টা করে। নানান বক্তব্য এসেছে। এরপরে মাহফুজ কিন্তু 71 ইস্যুতে খুব শক্ত একটা বক্তব্য দিয়েছিলেন। সকল কিছু মিলিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলের জন্য ভিন্ন রূপে চলে গেছে। জামাত আপাতত অনেকটা এতিম অবস্থায় পড়ে যাবে। কেন বলি, বিএনপির বাহির দিয়া জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ইস্যু। এর পাশাপাশি এখন ছাত্র জনতার যে দল, তারা সরাসরি বলছে জামাতকে মানুষ আস্থার উপর রাখতেছে না, এদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নাই। পরিস্থিতি এইভাবে চললে সামনে একটা ঘোর অন্ধকার আসছে বাংলাদেশের জন্য। তবে এই অন্ধকারটা অর্থনৈতিক একটা ধাক্কা,
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ইন্টারন্যাশনাল যে কানেক্টিভিটিগুলো আছে সেগুলোর পর্যাপ্ত ব্যবহার হয়তো তিনি করতে পারছেন না, অথবা ওই রাষ্ট্রগুলো বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার না থাকার কারণে তারা এখানে বিমুখ হচ্ছেন। আপনি যদি দেখেন লাস্ট 6 মাসে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ অনেক কমে গেছে। এখন আমাদের এই যে আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন যাবৎ লুটপাট চলছে, দুর্নীতি চলছে, এগুলো অস্বীকার করার সুযোগ নেই ভাই, এগুলা আপনার বলতে হবে। তো অর্থনীতি তলানিতে আছে, ওয়ান কাইন্ড অফ রিজার্ভ খুব বেশি ভালো ব্যালেন্সে নাই। প্রবাসীরা মাঝখান দিয়ে সরকার আসার পরে দেদারসে টাকা টোকা পাঠাচ্ছে, কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার আসলে ওই রকম কোনো ভূমিকা রাখে নাই। বিমানের দামটাও বেড়ে গেছে টিকিটের, সো পোলাপাইন এখন টাকাও পাঠায় না, বৈদেশিক যে মুদ্রা যাওয়া এটা কমে গেছে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্যে একটা ধাক্কা আছে। এই সকল কিছুর মধ্যে সরকারের যে মূল মেরুদণ্ড বৈদেশিক সাহায্য বা ঋণ, তো এই দুইটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর একটা ক্লিয়ারেন্স পাইছিলেন, কিন্তু এখন আটকে যাচ্ছেন। একদিকে আমেরিকার যে পরিবর্তিত বিশ্বনীতি, পররাষ্ট্রনীতি, এটার সাথে ইউরোপের একটা দ্বন্দ্ব। ইউরোপও আস্তে আস্তে, যেমন বাংলাদেশে অনেক, সুইজারল্যান্ড থেকে শুরু করা কয়েকটা রাষ্ট্র অনেক দান অনুদান, এগুলা শত শত কোটি ডলার, কিন্তু কম নাই টাকাগুলা, বিভিন্ন সেক্টরে সরকারের জন্য আসতো, বিভিন্ন প্রোগ্রামে কাজে লাগতো, বাট এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আইসা এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের মতন পিছিয়ে গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, মানে IMF, বিশ্ব মোড়লদের এই সংগঠন চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির ছাড়ের প্রস্তাবটা পিছিয়ে গেছে। 3টা কিস্তি সম্ভবত আওয়ামী লীগ সরকার থাকতে পাইছিল, অথবা ইউনূস সরকার আসার পর একটা পাইছিলেন। আর এখন যেটা চতুর্থ ধাপ, যেটা এটা কিন্তু এখন ক্লিয়ার হচ্ছে না। শীঘ্রই আর এই অর্থ সহায়তা পাবে না বাংলাদেশ সরকার, অপেক্ষা করতে হবে আরো অন্তত 3 মাস, অর্থাৎ আগামী জুনে আমরা যে পঞ্চম কিস্তি পাওয়ার কথা ছিল, 3 মাস পরপর সম্ভবত একটা কিস্তি দেয়, তখন একসাথে চতুর্থ এবং পঞ্চম 2টা কিস্তি যেন একসাথে ছাড় দেয়, এই বিষয়ে আলোচনা হবে IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে। গতকালকে আমাদের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশনে আমাদের যিনি অর্থ উপদেষ্টা আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি একথা বলছেন যে 5ই ফেব্রুয়ারি IMF এর নির্বাহী পরিষদের বৈঠকে বাংলাদেশের জন্য ঋণের চতুর্থ কিস্তি হিসাবে 64 কোটি 50 লাখ ডলার সহায়তার প্রস্তাব ওঠার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আগামী 12 মার্চ। এখন জানা গেল এই তারিখেও সেই প্রস্তাব উঠছে না। তিনি বলছেন যে জুনে 2 কিস্তি অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে উঠবে। 4 নাম্বার দিছে না, 5 নাম্বার, 2টা একসাথে দিবে মনে হচ্ছে, জীবনেও দিবে না। তো তিনি বলছেন আপনারা ভাবছেন যে ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি, আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। আর এখন আমাদের সামষ্টিক অর্থনীতি ভালো চলতে হিসাবে আর্থিক প্রবাসী ইতিবাচক। আর সরকার মনে করছে যে এই বৈদেশিক সাহায্যটা ওইভাবে না আসলেও চলবে, মানে মোটামুটি দেশের ইন্টারনাল যেই ইনকাম সোর্স, রাজস্ব, এগুলো থেকে সম্ভবত কিছুটা পজিটিভ সামনের দিকে নিবে। তো তিনি বলছেন আমরা আশাবাদী যে আগামী জুন মাসে 2টা একসাথে কি বলা যায়, মানে ছাড়ের বিষয় আছে। আমরা যদি দেখি সর্বশেষ আপনার আমরা IMF থেকে যে টাকাটা পাইছি, এটা হচ্ছে গত 2023-2024 সম্ভবত আমরা কোনো টাকা পাই নাই। গত জুনে আসছিল তৃতীয় কিস্তির 115 কোটি ডলার আওয়ামী লীগ সরকারের আমলে, আর এই জুনের পরে কিস্তিগুলা এখন আপাতত বন্ধ আছে। তো এটা সামষ্টিক অর্থনীতিকে একটা ধাক্কা দিচ্ছে, বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ অনেক কমে যাচ্ছে। ইলন মাস্ক তিনি স্টারলিংক আনবেন বা আরো বৈদেশিক কোম্পানিগুলোকে, ডক্টর ইউনূসও বিশ্ব যে প্রোগ্রামগুলো আছে আপনি দেখবেন ইউনূস সরকার যেগুলো ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে সবগুলোতে তিনি যান, তিনি সেখানে আলোচনা করেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। বাট বাংলাদেশের ইন্টারনাল যেই পরিস্থিতিটা, এখানে মানুষ বিনিয়োগ করতে ভয় পায়। আমরা বাংলাদেশের মানুষই তো ভয় পাই ভাই, কোন সময় একটা আন্দোলন হবে, কোন সময় ভাঙচুর হবে, পুইরা দেওয়া যাবে, সরকার বিবৃতি দিবে, কিন্তু যার টাকা পয়সা ইনভেস্ট হয়েছে তাদের রাস্তায় পুরো মরে যাবে। এই পরিস্থিতিটা শান্ত না হলে আপনার এখানে বৈদেশিক বিনিয়োগ আসবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি 100% ব্যালেন্স করতে হবে। এই যে আপনি ঢাকা শহরে একটা ব্যবসা করার জন্য পুঁজি লাগাইবেন, মনে হবে যে চাঁদাবাজি আছে, কেন? এখন তো নতুন বাংলাদেশ, এগুলো এখনো ব্যালেন্স হয় নাই। এগুলা শতভাগ যতক্ষণ ব্যালেন্স হবে তখন সবকিছু পরিবর্তন হবে।